আকাশ আজ অনেক দিন পরে নিজের গোডাউনে এসেছে। চোখ জোড়া তার অসম্ভব লাল হয়ে আছে। ভিতরে ঢুকতে ঢুকতে একটা গার্ডের থেকে গান নিয়ে নিল। বন্দুকের ট্রিগারটাই হাত দিয়ে ভিতরে প্রবেশ করে। নিহান চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, যেন এখানে তাকে তুলে আনা হয়নি, বরং সে নিজ ইচ্ছাই এসেছে। আকাশ ভিতরে ঢুকেই আগে নিহানের গালে একটা পাঞ্চ করে। নিহান চেয়ার সহ পড়ে যায়, দিয়ে হাসতে লাগে। আকাশ নিহানের কলার ধরে আরেকটা পাঞ্চ মারতে যাবে, তার আগেই নিহান আকাশের হাত ধরে ফেলে। নিহান, উফ, আমার হ্যান্ডসাম ফেসটার 12টা না বাজালে তোর শান্তি হয় না। বাম হাত দিয়ে ঠোঁটের কোনো লেগে থাকা রক্ত মুছে ফেলে। আকাশও, শাট আপ। তোর আজায়রা মজা আমি জাস্ট নিতে পারছি না। চাস কি তুই? হ্যাঁ, কি চাইছিস? নিহানও, বেশি কিছু না, হালকা কষ্ট দিতে চাইছিলাম আর তোর শত্রুদের মারার ফোন দিয়ে আটছিলাম, এই আর কিছু না। পানি দে। আকাশ ইশারা করতেই একটা গার্ড পানি নিয়ে এলো। পানিটুকু খেয়ে নিল নিহান। আকাশও, বল এবার এই সব নাটকের কারণ কি? হ্যাঁ, শক্ত গলায়। নিহানও, আস্তে ওলয়েজ চিল্লাস কেন? আল্লাহ জানে পুতুল, তোর মাঝে কি দেখলো যে এত ছেলে থুয়ে তোকে ভালোবাসল? তাচ্ছিল্যের সুরে। আকাশর, নিহান মেন পয়েন্ট, এআই আমাকে বাঁচালি কেন? আর কেনই বা আবিদকে নৌসিনের ঠিকানাটা দিলই? আর তুই কি করে জানলি যে নৌসিনের মামার বাসা কথায়, যেটার কথাও আমিও জানতাম না? নিহানও, এই জন্যই তো তুই সেকেন্ড ছিলি আর আমি ফার্স্ট। আকাশও, জাস্ট একবার। নিহান, ইতিহাস একবারই ঘটে। আকাশও, ফালতু কথা বাদ দিবি ওর, আই উইল শুট ইউ। নিহানোহারে, আরে কুল মাই হাইপার বয় কুল। আকাশের মুখে ফু দিয়ে। আকাশের রাগ এবার তুঙ্গে, একে তো এই কিছু বলছে না, তার উপর এর ফালতু জোকস। নিহান বুঝতে পারে আকাশ যখন তখন ফাটে পড়বে। নিহানও, আমার পুরো নাম কি? ভাব নিয়ে। আকাশও, তুই তোর ফালতু কোয়েশ্চন নিয়ে থাক। নিহানোহারে, আজব, আমার নাম তোর কাছে ফালতু লাগে? আকাশও, তুই তোর নাম জানিস না? নিহানোয়ারে, জানি তো, কিন্তু তোর মুখে শুনতে আলাদাই ভালো লাগবে আর কি। আকাশও, তাসফি নিহান রহমান। নিহানোয় কদম ঠিক। আকাশ এবার দাঁত কিরমির করে। নিহানো, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। উঠে দাঁড়িয়ে চেয়ারটা পা দিয়ে ঠেলে দিল পিছনে। পকেট থেকে চশমাটা পরে নিল। হাই, আমি তাসফি নিহান রহমান, সান অফ রায়হান এন্ড রাইসা রহমান, ওয়ান এন্ড অনলি ওনার অফ রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এন্ড মেডিকেল। খানিকটা ঝুঁকে। আকাশও, এই জন্য? কিন্তু তুই আবিদকে চিনিস কি করে? নিহানমনে আছে, আমি হুট করে আমাদের মাঝে ঝগড়া হওয়া শুরু হয়েছিল, মনে আছে? আকাশহুম, সেবার তুই সেকেন্ড হয়েছিলি আর আমি ফার্স্ট। নিহানহুম, আবিদও কিন্তু ওই কলেজেই পড়ত। আকাশহন্য ডিপার্টমেন্টে। নিহানুইয়াপ। আকাশ হতো। নিহানুলুক, তুই কেন? পুরো কলেজ জানতো ফার্স্ট হওয়া আমার নেশা ছিল, সে বার প্রথম সেকেন্ড হওয়াই মাথায় রক্ত চড়ে যায়। আকাশ, আর সেটার সুযোগ নেই আবিদ, রাইট? নিহানুইয়া, রাইট। আকাশ, এই জন্য আমার পিছনে লেগে থাকতি। নিহানো, তুই ও কম যেতি না। আকাশোহা, যাই হোক, তো তোর মাথায় সুবুদ্ধি হয় কি করে? নিহানো, আমি একদিন ভার্সিটিতে এসেছিলাম কাজে, তখন ভার্সিটি বন্ধ হয়ে গেছিল। দারোয়ানকে একটু টাকা দিয়ে ঢুকে পড়েছিলাম, যে ক্লাসরুমে প্রবেশ করতেই আমি অবাক, আবিদ আর কিছু স্টুডেন্ট সেখানে ছিল, সাথে ছিল কিছু স্টুডেন্ট, সবার হাতেই ড্রাগস। হুট করে কথায় কথায় ওইখানে একটা ছেলে বলে উঠে,
রাকিবও মানতে হবে তোকে ইয়ার, যাতে তোকে কেউ ধরতে না পারে, তোর দিকে নজর না রাখতে পারে, সেজন্য তুই আকাশ আর নিহানের মধ্যে ঝগড়া লাগায় দিলই, যাতে তারা দুইজন নিজেদের মধ্যে ব্যস্ত থাকে, তোর আর তোর কাজে নাক না গলায়। সাকিবহুম না হলে দেখতি না আগে ওই আকাশ কি করে তোর পিছে হাত ধুয়ে পড়ে থাকত। আবিদ দুইটাই মাথা মোটা ইডিয়াটস। বর্তমানে আকাশ আমাকে বলিসনি কেন? নিহানো বিকজ তার পরের দিন ভার্সিটিতে তুই আসিসনি আর যোগাযোগ করার সকল মাধ্যম থেকে আমার ব্লক মেরে দিয়েছিলি, অন্য নাম্বার দিয়ে ট্রাই করেছিলাম বাট নোট রিচেবল। আকাশও তখন হয়তো আমি দেশে এসেছিলাম। নিহানো হয়তো। আকাশও, বাট তোদের ফ্রেন্ডশিপ কি করে হয়? নিহানো তোর এক্সিডেন্টের সময় আমি তোকে সেভ করেছিলাম, কিন্তু কি করে আবিদ জেনে যায় আমি তোকে বাঁচিয়েছি? দেন আর সে আমার কাছে একটা অফার নিয়ে এসেছিল। রামিসার মন ভালো ছিল না বলে আরু তাকে নিয়ে বাহিরে আসে ঘুরতে, কিন্তু তাও হাসির রানীর ঠোঁটের কোনো হাসি না দেখে আরুর মনটা খারাপ হয়। আরু সেই পিচ্ছি, কি হয়েছে রে তোর? রামিসাহা। রামিসা কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে বিচ্ছিরি হাসি দিয়ে কেউ বলে ওঠে, রকি আমাদের মিস করছিল বলে মন খারাপ ছিল। রকির কথা শুনে তার সাথে থাকা সবাই হেসে ফেলে। আরও ভয় রামিসার হাত ধরে হাঁটা দিল, রকির কিছু লোক সামনে এসে দাঁড়ায়। রকি কি যাচ্ছ পাখি দুইটা? রকির নজর যে মেয়েদের উপর পড়ে তাদের নিস্তার নেই। আরুষ দেখুন, যেতে দিন আমাদের, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। রামিসা চুপচাপ দাঁড়ায় আছে, তার কোনো হেলদোল নেই। হুট করে আরুর ফোন বেজে উঠে, সে ফোন রিসিভ করে, কানে নেওয়ার আগে রকির একটা লোক ফোন কেড়ে নেয়। আশেপাশের লোক দূর থেকে তামাশা দেখছে, এগিয়ে আসার মতো সাহস কারো নেই। ইতিমধ্যে অনেকে ভিডিও করাও শুরু করে দিয়েছে। রামিসার দিকে হাত বাড়াতে নিলেই রামিসা হাত ধরে ফেলে মেন জায়গায় কিক মেরে দেয়। লোকটা ব্যথায় কুকড়ে ওঠে। আরও দুইটা হেংলা ছেলে এগিয়ে আসলে আরু পেপার স্প্রে দিয়ে তার চোখে স্প্রে করে। রামিসা এখনো সে ছেলেটাকে মারছে। শরীরে যত রাগ অভিমান সব লোকটাকে মারতে মারতে শেষ করছে। এমন সময় দুইজন এসে রামিসা আর আরুর চুলের মুঠি ধরে থাপ্পড় মারে। রামিসাকে মারা চড়টার এতটাই জড়ো ছিল রামিসা যে রাস্তায় মুখ থুবড়ে পড়ে হাত আর পায়ে প্রচণ্ড রকমের ব্যথা পায়, ঠোঁট আর মাথার সাইডেও কেটে যায়। আরুর ও ঠোঁটের কোনো রক্ত জমে যায়। দুইজনে পুনরায় রামিসা আর আরুর চুলের মুঠি ধরে রকির সামনে আনে। দুইজনে ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করছে, কিন্তু দুইজন শক্তিশালী জিম করা ছেলেদের সাথে পেরে উঠছে না। রকি রামিসার দিকে হাত বাড়াতে নিলেই কোথায় থেকে একটা বুলেট এসে রকির হাতের এপার ওপার করে চলে যায়। আরু তাকিয়ে দেখে ঈশানের হাতে বন্দুক। ঈশান আরও দুইটা গুলি করে যারা রামিসা আর আরুকে ধরেছিল। ঈশানও, হ্যালো হোম রোড নাম্বার 5টা বডি আছে, ওদের হসপিটালে বিয়ে যাওয়ার ব্যবস্থা কর আর উপস্থিত ভিকটিমগুলার থেকে প্রুফগুলো নিয়ে নে। আরুষি ভয় ঈশানকে জড়ায় ধরে। রামিসা সেখানেই ঠাই দাঁড়ায় আছে। ঈশানহুস, চুপ চুপ, কিছু হয়নি, তুই না ব্রেভ গার্ল? তাই তো কলটা কাটিস নি আর আমি লোকেশন ট্রেস করে তোদের কাছে আসতে পেরেছি। আরুষি, ওরা আমাদের। ঈশান, ওরা নাই, ওরা চলে গেছে, তোর ভাই ওদের মেরে দিয়েছে, এবার চল, রক্ত পড়ছে। ঈশান আরুকে নিয়ে যেতে নিলে দেখে রামি তখন ও থম মেরে বসে আছে। সে আরুকে এক হাতে আগলে অন্য হাত রামির দিকে বাড়ালে রামিসা সেটা উপেক্ষা করে হাঁটতে শুরু করে, কিন্তু পায়ে প্রচণ্ড জোরে আঘাত পাওয়ায় পা নড়াতে পারে না আর পড়ে যায় নিচে। ঈশান আরুকে নিয়ে গাড়ির কাছে যায়। রামিসার কান্না পাচ্ছে, প্রচণ্ড অসহায় লাগছে নিজেকে। এমন সে খেয়াল করে সে শূন্যতে ভাসছে।
আরিয়ান ওটি কমপ্লিট করে রুমে এসে দেখে তার অ্যাসিস্ট্যান্ট সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর আরুষি চেয়ারে বসে রাগে ফুঁসছে। সেটা তার চেহারা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আকাশ নৌসিনের মামা বাড়িতে ঢুকতে যেয়ে অবাক হয়, কারণ গার্ডের মাত্রা দ্বিগুণ আর কেউ তাকে ভিতরে যেতে দিতে রাজি না। আকাশের মেজাজ এবার চওড়া হয়। তাকে নাকি নিজের মামা শ্বশুর বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিজের বউয়ের কাছে যাইতেও এদের পারমিশন লাগবে নাকি? আকাশ লাস্ট বার বলছি ঢুকতে দিবে কি না, চিৎকার করে। বডিগার্ড শ্রী স্যার, আমাদের কিছু করার কিছু নাই, ছোট মেম সাহেবের অর্ডার যেন আপনাকে ঢুকতে দেওয়া হয় না। আকাশও ছোট ম্যাম সাহেব মানে? আমার জানা মতে আমার মামা শ্বশুরের একটাই ছেলে, তাহলে এই ছোট ম্যামোসিক নৌসিন মনে মনে। আকাশ পিছন ফিরে যেতে নিলেই বডিগার্ড মনে করে আকাশ চলে যাচ্ছে। একজন বডিগার্ড নৌসিনকে ফোন দিয়ে জানায় আকাশ চলে যাচ্ছে। নৌসিন উল্লুকের ঘরে ভাল্লুক আমারে প্রথমে না বলে গেলি, এখন আবার সামান্য বডিগার্ডের জন্য এইভাবে চলে যাচ্ছিস? ভিতুর আন্ডা কোথাকার! হ্যাঁ, কি জানি বলেছিল ওর ভাই কোল্ড ব্লাডি মার্ডারার, সে নাকি নিজের শত্রুদের উপর কোনো দিন ও দোয়া মায়া করে না। যে জিনিস পছন্দ করে সেটা নাকি যেভাবে হোক ছিনিয়ে নেয়। হা আইসে যত সব রোপ, বিরক্তি রাগে নৌসিনের সারা শরীর রি করছে। হাতে থাকা ফলের প্লেটটা আছাড় মারে। রাইসা নৌসিনের পাশে দাঁড়িয়েই কফি মেক করছিল নিজের আর নৌসিনের জন্য। হুট করে আওয়ায় ভয় পেয়ে যায় সে। রাইসা, কি হলো মামুনি, হঠাৎ এত রাগ কেন? দেখি দেখি, তাকাও তাকাও। আদ্রিকে নিজের দিকে ঘুরিয়ে। নৌসিনও জানি না মামি মনি আজকাল একটুতেই মাথা গরম হয়ে যাচ্ছে। ভালো লাগে না কিছু। মনে হয় মাথার ভিতর রাগরা কিলবিল করছে। এই কান্না পায়, এই আবার ভাঙচুর করতে মন চায়, কাদো কাদো কণ্ঠে। রাইসাহের কুম হয় বাচ্চাটা প্রেগন্যাসির সময়, কিন্তু এখন কার রাগটা পিচ্ছি বাবাইয়ের জন্য তো নয়, পেটে হাত দিয়ে। নৌসিন, আকাশ চলে গেছে আমার সাথে দেখা না করেই, মাথা নিচু করে। রাইসা কিছু বলতে যাবেই তার আগেই ফায়ারিংয়ের আওয়াজ পেয়ে দুইজনে ভয় পেয়ে যায়। রাইসা তাড়াতাড়ি রায়হানকে কল করে। নৌসিন বাহিরের দিকে ছুটে যায়। রাইসাও নৌসিনকে আটকাতে ওর পিছে যায়, কিন্তু তার আগেই নৌসিন গেট পেরুয়ে যায় আর বাহিরে দিকে তাকাতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নৌসিন গাড়ির উপরে সানগ্লাস পরে আরামসে বসে থেকে পেপসি খাচ্ছে। আর তার কিছু কিছু গার্ডস রায়হানের গার্ডসদের কপালে বন্দুক ঠেকায় রেখেছে, বাকিরা হাওয়াতে ফায়ারিং করছে। নৌসিনও, হাই মেরা এটিটিউড বয়, আপনার সব লুক একদম কিলার, খালি মন চায় গিলে ফেলি উফফ। বুকের বাম পাশে হাত দিয়ে। নৌসিনও, স্টপ, বন্ধ করো এই সব, চিল্লায়। আকাশও, স্টপ গাইজ। আকাশের কথায় ফায়ারিং বন্ধ হয়ে যায়। ততক্ষণে রায়হান ও পৌঁছে যায়। রায়হান আকাশকে দেখে তার আর বুঝতে বাকি নেই যে কাজটা কার হতে পারে। রায়হান নিজের কপাল চাপড়ায়। রায়হান ওলে এবার ঠেলে সামলা, সবসময় দোয়া করতি যাতে কেউ টেরা আসে বাবাই এর জীবনে, যে তাকে সব সমস্যা থেকে প্রোটেক্ট করবে। এবার নে একদম সাইকো, তোর চেয়েও এক লেভেল উপরে। আকাশ, হারে মামা শ্বশুর যে, আসসালামু আলাইকুম। রায়হান সামনাসামনি সালামের ওর না নিলেও মনে মনে ঠিক ওর দেয় সে। আকাশও, মা আমার বউটা মানে আপনার ভাগ্নিটা না অভিমান করেছে, ওরে নিয়ে একটু ঘুরে আসি। রায়হানও, কদম না বাবাই, কোথাও যাবে না, তোমার সাথে তো একদমই না। আকাশোত্থাঙ্ক, ইউ মা সুইট হার্ট, চলো মামা শ্বশুর পারমিশন দিয়ে দিয়েছে। নৌসিনকে কোলে তুলে নিয়ে। রায়হানও, আরে ওই ব্যাটা থামো, যা চলেই গেল, হেসে দিয়ে।
রাইসা তুমি আটকালা না কেন? রায়হান দুইজনের একা সময় কাটানোটা দরকার। রাইসা হুম। না জানি কি আছে দুই বাচ্চার ভাগ্যতে, চিন্তিত হয়ে। রায়হানু অফিস থেকে তো তাড়াতাড়ি চলেই আসলাম, আর যাইতেও ইচ্ছা করছে না। দুষ্টু হেসে। রাইসা হেই অফিস যাও। রায়হানুহু এখন যাব বেডরুমে। রাইসার দিকে এগুতে এগুতে। রাইসা হারে কি করছো, গার্ডসরা দেখছে তো, ঢোক গিলে। রায়হানু বয়ে যাইজ ক্লোজ। রায়হানের কথায় সবাই চোখ বন্ধ করে নেয়। আকাশের গার্ডরাও চলে গেছে। রায়হান রাইসাকে কোলে তুলে নিল। রাইসা ছুটাছুটি করছে, কিন্তু রায়হান কোনো মতেই ছাড়তে প্রস্তুত না। রাইসাহ বুড়ার কাণ্ড দেখলে মনে হয় 22 বছরের যুবক, রাগী কণ্ঠে। রায়হানও এত সুন্দর বউ থাকলে 80 বছরের বুড়ার ও নিজেকে 23 বছরের তাগড়া যুবক মনে হয়, সেখানে তো হামতো আভি জাবান, জোয়ান, হে। রাইসাহ সভ্য। আরিয়ানো আর ম্যাডাম সরি তো আর কত রেগে থাকবেন, বেচারিকে তো 2টা থাপ্পড় দিয়েছেন, আরও দেওয়ার ইচ্ছা আছে নাকি? আরুকে নিজের চেয়ারে বসায়, চেয়ারের 2 হ্যান্ডেলের উপর হাত রাখে। আরুষ চুপ, একদম চুপ। কথা বলবি না তুই আমার সাথে? সুন্দরী সুন্দরী অ্যাসিস্ট্যান্ট রেখে এই জন্য বাসায় যেতে ইচ্ছা করে না, এই জন্য আজকাল আমার জন্য সময় হয় না, আমার ছোঁয়াও এই জন্য খারাপ লাগে, এই জন্যই বুঝি কালকে রাতে আমার ছোঁয়াতে এতটা বিরক্ত হয়েছিলেন। নিজের চোখের পানি মুছে আরিয়ানের মাথায় হাত মেয়ে কোথাকারা কথা কথায় নিয়ে গেল। আল্লাহ! আরিয়ানও একটা বার বলবা তো কি হয়েছে এখানে? না বললে বুঝবো কি করে রে? আরও কিছু হয়নি ভাইয়া। মুচকি হেসে আরিয়ানো ভাইয়া অবাক হয়ে। আরুষ হুম, এটাই তো আমার পরিচয় তাই না? আমি তোমার বোন, তোমার ফুফির মেয়ে। আজকে থেকে না হয় এটাই আমার পরিচয় হলো। কথায় আছে না, জোর করে কোনো কিছুই টিকে না। এজন্য হয়তো আমার ভালোবাসাও টিকল না। আলতো হেসে আরিয়ানকে পাশ কেটে চলে গেল। আরিয়ান চেয়েও পারল না নিজের অভিমানী প্রিয়সীর হাত ধরতে। আরু দরজা খুলতে যাবে, তার আগেই আরিয়ান পিছন থেকে আরুকে জড়ায় ধরে। আরিয়ানোভার বার যে বলছিস, জোর করে জোর করে। আচ্ছা 10টা বছর তোকে আগলে রেখেছি। কোনো ছেলেকে তোর আশেপাশে ঘেঁষতে দি নাই, একটা ফুলের টোকা তোর শরীরে পড়তে দি নাই। তোর সব শখ আহ্লাদ যাতে আমি নিজে পূরণ করতে পারি, এজন্য 18 বছর বয়সে পার্ট টাইম জব নিয়েছিলাম, যাতে নিজের পিচ্চি বউয়ের আহ্লাদ মিটাতে পারি। আমি ছাড়া সে যেন কারো কাছে নিজের আবদার না রাখে। তার দুনিয়া জুড়ে যেন আমি থাকি, সেজন্য আমার দুনিয়া জুড়ে শুধু তাকে রেখেছি। বিদেশে যেও কোনো মেয়েকে নিজের আশেপাশে ঘেঁষতে দি নাই, যাতে আমার অভিমানী রাজকন্যাটা কষ্ট না পায়। আমার মনে রানীকে আমি কি করে জোর করে বিয়ে করি বলতে পারিস? যাকে পাওয়ার এত সাধনা, এত অপেক্ষা, কি করে পারি তাকে অবহেলা দিতে? আরুকে নিজের দিকে ফিরিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। আরুষি হাউমাউ করে কেঁদে উঠে আরিয়ানকে জড়ায় ধরে। আরিয়ানের বুকের মাঝে আগলে নেয়। আরুষি, আমি ভয় পেয়ে গেছিলাম তোমাকে হারানোর। সে যখন বলেছিল আরিয়ান আমার হবু স্বামী, আমার বাগদত্তা, তোমরা একে অপরকে ভালোবাসো, তখন পারিনি, নিজেকে সামলাতে মেরে দিয়েছি চর। আরিয়ানও কি বলেছে, ফার্স্ট টু লাস্ট সব আমাকে বলবা, একটা ওয়ার্ড ও যেন মিস না যায়। ফ্ল্যাশব্যাক। ঈশান রামিকে নিয়ে অন্য ডাক্তারের কেবিনে যায়। যেহেতু রামিসার ব্যথা বেশি, এজন্য আরিয়ানের জন্য ওয়েট করে না। আরুকেও বলে, কিন্তু সে জানায় সে আরিয়ানের কাছেই ব্যান্ডেজ করে নিবে, সেজন্য সে আরিয়ানের কেবিনে যেয়ে দেখে একটা স্টাইলিশ মেয়ে মডার্ন ড্রেস আর ভারী মেক আপ করে সোফার উপরে বসে আছে। আরু বুঝে যায় হয়তো এটা আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট। সে কিছু না বলে আরিয়ানের চেয়ারে বসে আরিয়ানের ফোন হাতে নেয়।
হুট করে মেয়েটা এসে আরুর হাত থেকে ফোন ছিনিয়ে নেয়। সায়রাজ্জা মেয়ে, তোমার মাঝে ম্যানারস বলতে কোনো শব্দ নাই তাই না? এভাবে বিনা নক না করে ঢুকেছ, আবার আরিয়ানের চেয়ারে বসে ওর ফোন হাতে নেওয়ার সাহস করেছ রাগী গলায়। আরুষ, আপনি মেইবি জানেন না আমি কে? আমি আসফিয়া আরুষি, আরিয়ান খান উর্ফে আরিয়ান খানের ওয়াইফ। সায়রাহ, তো তুমি আরিয়ানের বোন? ফুফাতো স্টাফের কাছে শুনেছিলাম তুমি নাকি অলওয়েজ ওর পিছনে পড়ে থাকো। রাইট। আরো হট, আমি ওর বউ। সায়রা, স্টপ! আর একবার আমার আরিয়ানকে নিজের বললে এমন অবস্থা করব নিজেকে চিনতে পারবা না। আরুষ তো তোমার আরিয়ান। সায়রা, হিয়ে আরিয়ান আর আমার এনগেজমেন্ট হয়ে গেছে, অবশ্য বাড়ির কাউকে এখনো আরিয়ান জানায়নি। খুব ভালোবাসে আমাকে, অনেক দ্রুত বাসায় জানাবে, তারপরে আমাদের বিয়ে। ব্যাস! আরু আর সহ্য করতে না পেরে ঠাস ঠাস করে সায়রার দুই গালে থাপ্পড় মারে। সায়রা বুঝতেও পারে না আরু এমন কিছু করবে। সায়রা রাগে কিছু বলতে যাবে তার আগেই আরু আরিয়ানের ফোনের ওয়ালপেপার সায়রার সামনে তুলে ধরে, যেখানে আরিয়ান বর বেশে আর আরু বধূ বেশে আরিয়ানের বুকে মাথা রেখে আছে। সায়রা বুঝতে পারে সে আসলে কি ভুলটা করেছে। গালে হায় দিয়ে মাথা নিচু করে দাঁড়ায় যায় আর সে মুহূর্তে আরিয়ান রুমে প্রবেশ করে। বর্তমানে আরিয়ান রাগে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। রাগে তার কপালের রোগগুলো ফুলে উঠেছে। আহত অবস্থায় পড়ে আছে ফ্লোরে আবিদ। সারা শরীর থেকে রক্ত পড়ছে। শরীরে জড়ানো শুভ্র শার্টটাও রক্তবর্ণ ধারণ করেছে। আবিদের রক্তাক্ত শরীরের সামনে বসে আছে আকাশ। চোখ মুখে ফুটে উঠেছে হিংস্রতা। সে পারছে না আবিদকে এই মুহূর্তে জানে মেরে ফেলতে, কারণ আবিদ একা নয়, তার সাথে আরও দুইজন লোক আছে, একজন মহিলা একজন পুরুষ, কিন্তু তারা কে এটা আকাশের বোধগম্য হচ্ছে না। প্রথমে ভেবেছিল হয়তো আবিদকে সাপোর্ট করছে আরিয়ানের বাবা মা, কিন্তু সেদিন যখন অ্যাটাক করা হয়েছিল গাড়িতে আরিয়ান এবং আরুষি উভয় ছিল। কোনো বাবা মা নিজের ছেলের আর ছেলের বউয়ের জীবন ঝুঁকিতে ফেলবে না। কথাগুলো ভাবতে ভাবতে আকাশের মাথা ধরে যায়। গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে বড় লোহার হাতুড়ি দিয়ে আবিদের মাথায় বাড়ি মারে। আবিদের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। কান আর বাম পাশের মুখ একবারে থেতলে গেছে। আকাশও, তোকে এত তাড়াতাড়ি মারার একটুও ইচ্ছা ছিল না? ভেবেছিলাম তোর সাথীদের ধরে তাদেরকে তোর সামনে শেষ করব, তারপরে তোকে মেরে ফেলব, কিন্তু না, তুই সেটা হতে দিলই না। আমার সামনেই আমার মায়ারানীর দিকে হাত বাড়ালি। একটা বার ভাবলি না আকাশের মায়াবতীকে ছোঁয়া এতটা সোজা? এত সহজে তুই রহমান মঞ্জিলে ঢুকে গেলি, আমার মায়াবতীর দিকে হাত বাড়ালি, আর আমি জানতেও পারলাম না? ভয়ঙ্কর হাসি দিয়ে আবিদ কিছু বলতে পারছে না, তার শরীরে ব্যথায় আহ বলে শব্দ বের করারও শক্তি অবশিষ্ট নেই। সে শুধু ফ্লোরে নিজের শরীরটাকে ছেড়ে দিয়ে নিজের মৃত্যু কামনা করছে। নিজের করা পাপগুলো তার চোখের সামনে ভাসছে। আকাশও, হ্যালো আরিয়ান, বল। আরিয়ানও, তাড়াতাড়ি হসপিটালে চলে আয়, মিষ্টু বাচ্চা প্রচণ্ড ভয় পেয়ে আছে, খালি তোকেই খুঁজছে। আমাদের দ্বারা সামলানো সম্ভব হচ্ছে না। আকাশ, আমি আসছি। ফোন রেখে গার্ডদের কিছু ইশারা করে সেখান থেকে চলে গেল। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত দিতেই হাত দুইটা কাঁপতে থাকে। কোনোভাবেই সম্ভব হচ্ছে না হাতের কাঁপুনি বন্ধ করা, শুধু হাতেই না, ধীরে ধীরে আকাশের সমস্ত শরীর যেন আশার হয়ে আসছে। অনেক কষ্টে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে সে পিছনে যেয়ে বসে। সিটে শ্রীর এলিয়ে দিয়ে ঢুক দেয় কিছু ঘন্টা আগে। আকাশ নৌসিনকে নিয়ে লেকের ধারে আসে নিরিবিলি জায়গায়। এও জায়গাটা নৌসিনের অনেক পছন্দের। এখানে তারা এর আগেও অনেকবার এসেছিল। দুইজনার অনেক মিষ্টি মিষ্টি স্মৃতি জড়ায় আছে।
কিন্তু এবার শুধু লেক নেয়, বরং লেকটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর্টিফিশিয়াল ফুল, ফেরি লাইট, কার্টেন্স, পিলার্স, আর তার ঠিক মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে লেখা ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড সুইটহার্ট। নৌসিনের চোখ মুখ জুড়ে ছেয়ে যায় এক রাসমুগ্ধতা। তার চোখ জোড়ায় পানি টলমল করছে। নৌসিনের ডান হাত নিজের হাতে নিয়ে তাকে নিয়ে যায় লাভ শেপের উপরে। সেখানে একটা দোলনা আছে ফুল দিয়ে ডেকোরেট করা। নৌসিনকে সেটাতে বসাতেই নৌসিনের উপরে ফুলের বর্ষণ শুরু হয়ে যায়। দোলনাটা সামান্য উপরে উঠে একদম আস্তে আস্তে ঘুরতে থাকে। নৌসিন দুই হাত দুই দিকে ছড়ায়, খিলখিল করে হেসে ওঠে। আকাশের বুকের স্পন্দন যেন মুহূর্তে কয়েক গুণ বেড়ে যায়। এই হাসির মায় তো জড়িয়েছিল সে বহু বছর আগে, যে মায়া এখনো কাটেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। ফুলের বর্ষণ শেষ হতেই আকাশ নৌসিনকে নিচে নিয়ে আসে। আকাশ, আমি বাকিদের মতো হাঁটু গেড়ে প্রপোজ করতে পারি না, আর না আমি করতে চাই। কারণ না আমি তোমার ছোট, না তুমি আমার ছোট। আমরা দুইজন সমান সমান। এই সম্পর্কতে দুইজনের সম্মান থাকবে সমান সমান। আর আমি এই হাঁটু গেড়ে প্রপোজ করার ফর্মুলায় বিশ্বাসী না। আকাশ সবকিছু নিজের স্টাইলে করে। এটাও না হয় আমার নিজের স্টাইলেই করলাম, কি বলো সুইটহার্ট? চোখ টিপ মেরে। আকাশের কথায় নৌসিনের ঠোঁটের কোণে হাসি থাকলেও চোখে পানি টলমল করছিল, কিন্তু আকাশের বলা শেষের কথা শুনে ফিক করে হেসে দেয়। আকাশ নিজের পকেট থেকে একটা কোমরের বিছা নিয়ে সেটা নৌসিনকে পোড়ায় দেয়। আকাশ, এটা আমার বেবির জন্য। বেবি মাম্মামের টামিতে, এজন্য মাম্মাকে দিলাম। রাগ করে না বাবাইটা? আচ্ছা। জামার উপরেই নৌসিনের পেটে চুমু দেয়। নৌসিন খানিকটা কেঁপে আকাশের কাঁধ খামছে ধরে। আকাশ এবার একটা ক্রাউন বের করে। আকাশও জানি না নিজের ভালোবাসা প্রকাশ করা, আর জানি ঠিক কতটা তোমাকে ভালোবাসি। বলবো না তোমার জন্য সব করতে রাজি, কারণ আমার সাধ্যে মতো সব এনে তোমার পায়ের কাছে থাকবে। ঠিক সে ছোট নিষ্পাপ নৌসিন থেকে বড় মায়াবিনী নৌসিনকে ভালোবেসে এসেছি। হ্যাঁ, কষ্ট দিয়েছি, তার জন্য ক্ষমা চাবো না, কারণ ক্ষমা নামক ছোট শব্দ আমার মায়াবতীর অমূল্য চোখের পানির শোধ তুলতে পারবে না। কিন্তু হ্যাঁ, নিজের ভালোবাসা দিয়ে আমার রাজ্যের রাজরানী করতে চায়, পুরানো অতীতকে বহুদূরে ঠেলে দিতে চায়। আমার রাজ্যের রানী হবে তো আমার মায়াবতী। আকাশের চোখের কোণে পানি স্পষ্ট। নৌসিন ও কান্না করছে, গলা ধরে আসছে, ঠোঁট কামড়ে অনেক কষ্টে হু বলে ওঠে। আকাশ মুচকি হেসে নৌসিনকে ক্রাউনটা পরায় দেয়। নৌসিন আকাশের বুকে মাথা ঠেকায় কেঁদে ওঠে। আকাশ ও নিঃশব্দে নিজের চোখের পানি ফেলছে। এই পানি কষ্টের না, সুখের, ভালোবাসাকে নিজের বুকে আগলে রাখার খুশি। খাওয়া দাওয়া করে নৌসিনকে নিয়ে আকাশ বাড়ির উদ্দেশ্য যেতে নিলে নৌসিন বলে উঠে সে নাকি তার মামার বাসাতে যাবে। কালকে না হয় নিজের বাসায় যাবে। মামাকে তো বলতে হবে। আকাশ ও রাজি হয়, কিন্তু কেন যেন তার মন মানছিল না। সে নৌসিনের সাথে থাকতে চাইলে নৌসিন মানা করে দেয়। সে আজকের রাতটা তার মামা মামির সাথে কাটাতে চায়। আকাশ মনের সাথে যুদ্ধ করে রাজি হয়। আকাশ নৌসিনের কপালে ছোট একটা কিস করে গাড়ি নিয়ে চলে যায়। আকাশ যেতেই নৌসিন ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে আবিদের হাসি শুনে স্তব্ধ হয়ে যায়। আবিদ, হেও বেবি গার্ল। লালে তো একদম হট লাগছে, উফফ কাতিলানা, বিচ্ছিরি ভঙ্গিতে। নৌসিনের ইচ্ছা করছে দৌড়ে সেখান থেকে চলে যেতে, কিন্তু পারছে না। তার পা যেন আটকে গেছে, ভয়ে শরীরটা আর এগুচ্ছে না। ভয় করছে, তার মনে মনে বলে ওঠে, নৌসিন ও আকাশ, কই আপনি?
আই নিড ইউ আকাশ প্লিজ। আমি চাই না পুনরায় সে কালো রাত্রি। আকাশ হেল্প মি। আবিদ ততক্ষণে নৌসিনের কাছে চলে আসে। নৌসিন এবার নিজের মাঝে সাহস যোগায়। সে যে এখন একা না, তার মাঝে বেড়ে উঠছে আরেকটা প্রাণ, সে প্রাণকে রক্ষা করার দায়িত্ব তার। আবিদ নৌসিনকে উঠে যাবে এর আগেই নৌসিন ঘিরে আবিদকে থাপ্পড় মেরে দেয়, কিন্তু এতে যেন আবিদের কিছুই যায় আসে না, সে হো হো করে হেসে ওঠে। নোংরা সে হাসি দেখে নৌসিনের গা গুলায় উঠে। আবিদও তুই কি মনে করেছিস তোর এই নরম হাতের থাপ্পড় আমার কোনো ক্ষতি করতে পারবে? উল্টা তোর এই নরম নরম হাতটা কষ্ট পাবে। আবিদ খপ করে নৌসিনের হাত ধরে নিজের গালে ছোঁয়াতে লাগে। নৌসিন এবার ভয় চিল্লাই ওঠে। গার্ডরা নৌসিনের চিল্লানো শুনে আসতে নিলেই দেখে গেট বাহির দিয়ে লোক করা। তারা প্রাচীরের উপর দিয়ে উঠতে নিলে কারেন্টের তার দেখতে পায়, সবগুলো পিছিয়ে যায়। একজন গার্ড তাড়াতাড়ি আকাশকে ফোন করে, তারা রায়হানকে ফোন করে না, কারণ তারা যেখানে বের হতে পারছে না রায়হান ও পারবে না। নৌসিন এবার নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আবিদকে ধাক্কা মারে। আবিদের রাগ উঠে যায়। সে ঠাস করে নৌসিনকে থাপ্পড় মেরে দেয়। চরের শক্তিটা এতটাই প্রখর ছিল নৌসিনের মাথা যে পিলারের সাথে বাড়ি খায়। ততক্ষণে নিহান আর আকাশ সেখানে পৌঁছে যায়। নিহানকে দিয়ে আবিদকে নিজের গোডাউনে পাঠায় দেয় আর নিজে চলে যায়, নৌসিনকে নিয়ে চলে যায় হসপিটালে। যেহেতু নৌসিন প্রেগন্যান্ট আর পিলারের সাথে ধাক্কা খাওয়াই পেটেও চাপ পড়ে, ডাক্তাররা তাড়াতাড়ি নৌসিনকে অ্যাডমিট করে নেয়। আকাশের চোখ ছিল নৌসিনের গালে আর হাতে থাকা আঙুলের ছাপে। নিহান, আরিয়ান, ঈশান, আরু আর রামি আসার পরেই আরিয়ানকে নৌসিনের খেয়াল রাখতে বলে বেরিয়ে যায়। আবিদের উপরে সমস্ত রাগ ঝেড়ে তাকে জিজ্ঞেস করে তার সাথে বাকি দুইজন কে কে, সে বলে উঠে ড্যাড, কিন্তু মহিলার নাম বলে না। আকাশের প্রথমে বিশ্বাস করে নিলেও পরে সব হিসাব নিকাশ করে মনে করে নেয় যে আবিদ মিথ্যা বলছে। তারপরের ঘটনা তো আপনার জানা আছে। বর্তমানে নৌসিন ভয় নিজের আশেপাশে কাউকে আসতে দিচ্ছে না। আকাশ আকাশ করছে। হুট করে একটা ট্রে ছুঁড়ে মারে আর সেটা যেয়ে লাগে আকাশের মাথায়। নৌসিন বিচলিত হয়ে যায়, ছুটে আসে নৌসিনের কাছে। নৌসিন ভয় নিজের আশেপাশে কাউকে আসতে দিচ্ছে না। আকাশ আকাশ করছে। হুট করে একটা ট্রে ছুঁড়ে মারে আর সেটা যেয়ে লাগে আকাশের মাথায়। নৌসিন বিচলিত হয়ে যায়, ছুটে আসে আকাশের কাছে। আকাশের বুকে মাথা রেখে কেঁদে উঠে চিৎকার করে। আকাশের বুকটা ভারী হয়ে আসে। নৌসিনকে ধরার মতো সাহস হয় না তার। নৌসিনও কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, ওই বাজে লোকটা আমার হাত ধরেছিল, আমার কাছে এসেছিল, আমাকে অপবিত্র করতে চেয়েছিল। হাউমাউ করে কান্না করতে শুরু করে। আকাশ, হুশ আমি থাকতে আমার মায়াবতীর দিকে হাত বাড়ানো সহজ না, সে তোমার কিছুটি করতে পারবে না লক্ষ্মী, আমি আছি না। মাথায় ধীরে ধীরে হাত বুলাতে শুরু করে। নৌসিনও না, সে আবার আসবে, আনার আসবে, সে 6 বছর আগের মতো সে আবার। আকাশও চুপ, একদম চুপ। সে এখন পাগল কুকুরের খাবার হচ্ছে। আকাশের কথায় নৌসিন কেঁপে ওঠে। নৌসিন প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করে আকাশের দিকে। আকাশ সে দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে নৌসিনকে নিয়ে অন্য কেবিনে যায় আর ওয়ার্ড বয়দের বলে দেয় রুমটা ক্লিন করতে। আকাশ নৌসিনকে নিয়ে অন্য রুমে নিয়ে যেয়ে তাকে শান্ত করে বেডে বসায় দেয়। তারপরে অনেক কষ্টে স্যুপ খাওয়ায় ঘুম পাড়ায় দেয়। এর মাঝেই একজন নার্স এসে জানায় ডাক্তার তাকে ডাকছেন। আকাশ নৌসিনের কপালে কিস করে উঠতে নিলে তার হাত বাঁধা পড়ে পিছনে তাকায়, দেখে নৌসিন আকাশের হাত নিজের হাতে মুঠো করে রেখেছে। আকাশ ধীরে নিজের হাতটা ছুটায় আনে।
নৌসিনের হাতের উল্টো পিঠে নিজের ঠোঁট জোড়া স্পর্শ করে বেরিয়ে আসে। আকাশ হাসব। ডাক্তার ইয়েস মিস্টার চৌধুরী প্লিজ কাম। আকাশ আপনি আমাকে ডাকলেন এনি প্রবলেম? আসলে নৌসিন একা ভয় পাচ্ছে, আপনি তো ওর কন্ডিশন বুঝতেই পারছেন, বিচলিত কণ্ঠে। ডাক্তার রিল্যাক্স মিস্টার চৌধুরী। মিসেস চৌধুরী মেন্টালি একটু ডিস্টার্ব, এজন্য এরকম করছে, কিন্তু এইটুকু বলে দম নেন ডাক্তার। আকাশ কি হলো, কোনো সমস্যা? আপনি হঠাৎ থেমে গেলেন কেন, অস্থির হয়ে? ডাক্তার মিস্টার চৌধুরী আপনি নৌসিনের মেডিকেল হিস্ট্রি সম্পর্কে অবগত? ছোটবেলা 12 বছর বয়সে মেন্টালি একটা ট্রমা প্লাস মাথায় গুরুত্ব আঘাত পেয়েছিলেন, যার কারণে উনার মস্তিষ্কের অনেকগুলো নিউরন কাজ করা বন্ধ করে দিয়েছিল, যার মধ্যে কিছু কিছু কাজ করা শুরু করে দিয়েছে, যার কারণে ওর স্মৃতিশক্তি ফিরে এসেছে, কিন্তু সেটা হয়তো খানিক সময়ের জন্য। আর একটা আঘাত শুধু নৌসিনের ব্রেন ড্যামেজ করবে না, বরং নৌসিনের প্রাণের ঝুঁকি অবধি থাকতে পারে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আকাশ আমি নিজের সর্বোচ্চ দিয়ে নৌসিনকে আগলে রাখব, আর কোনো আচর আমার ওয়াইফ বা আমার বেবির উপর আসতে দিব না। ডাক্তার আই অলসো হোপ দ্যাট মিস্টার চৌধুরী। আকাশ চলে যেতে নিলে ডাক্তার পুনরায় ডেকে উঠে। আকাশ পিছনে ফিরে তাকায়, এবার তার চোখ জোড়া লাল হয়ে আছে দেখে মনে হচ্ছে এই বুঝি শক্ত গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়বে। ডাক্তার চোখের ভাষাটা বুঝতে পারে। আকাশ এই মুহূর্তে কতটা অসহায় বোধ করছে সেটা হয়তো আন্দাজ করতে পারলেও অনুভব করার ক্ষমতা কারণেই কোনো মানুষ তাই বা নিজের ভালোবাসার মানুষের মরার কথা শুনে ঠিক থাকতে পারে। ডাক্তার মিস্টার আকাশ আপনার ওয়াইফাই মিন নৌসিনের তলপেটে কোনোভাবে কি কোনো সময় আঘাত পেয়েছিল, প্রচণ্ডভাবে জানতে বা অজান্তে? আকাশের ভ্রুজোড়া কুঁচকে যায়, বুকের বাম পাশটায় চিনচিন করে ব্যথা ওঠে। আকাশ অনেক কষ্টে মাথা নাড়ায়, মানে হ্যাঁ। ডাক্তারও কত বছর আগের কথা? আকাশ 6 বছর আগের। ডাক্তার এটার জন্য কি নৌসিনের কোনো ট্রিটমেন্ট করা হয়েছিল? আরিয়ানুয়েশ জুই ভিতরে প্রবেশ করে, আকাশকে উত্তর দিতে না দিয়ে নিজেই ওরটা দেয়, কারণ সে জানে এই বিষয়ে আকাশ জানে না। ডাক্তার প্রে কি কোনো ব্যথা উঠেছিল? আরিয়ানহম মাঝে মধ্যে পেট ব্যথা করত, আমি চেক আপ করাইছিলাম, ডাক্তার বলেছিল ঔষধ নিলে ঠিক হয়ে যাবে, তাই টাইমলি ঔষধ দিতাম, 1 বছর হলো কোনো ব্যথা উঠেনি তার। ডাক্তার মিস্টার চৌধুরী আরিয়ান আমি যা বলছি একটু শান্ত মাথায় বুঝার চেষ্টা করেন। আরিয়ান আর আকাশ ঘাবড়ে যায়, দুইজনে আগ্রহ নিয়ে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। ডাক্তার আমি নৌসিনের চেক আপ করেছিলাম, নৌসিনের যে কন্ডিশন আমি অবাক হয়েছিলাম কি করে নৌসিন প্রেগন্যান্ট হতে পারে, কারণ তার মা হওয়ার চান্স মাত্র 30%। তার উপরে আজকে যা হলো, টাইমলি হসপিটালে নিয়ে আসার জন্য মিসক্যারেজ থেকে নৌসিন বেঁচে গেছে, কিন্তু ফার্দার ওর টেক কেয়ার করতে হবে একদম বেবিদের মতো। একটু হেরফের মা বেবি দুইজনের জান ঝুঁকিতে। আর নৌসিনের ডেলিভারির সময় রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, সেজন্য আমি বলবো সবকিছু এখন থেকে রেডি করে ফেলুন। আকাশ কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে। আরিয়ান ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসে। আকাশ ছাদের উপর হাঁটু মুড়ে বসে পড়ে। চোখ দিয়ে তার পানি পড়ছে। বুকে এক অসহ্যকর ব্যথা করছে। মনে হচ্ছে কেউ বারবার চেষ্টা করছে বুকের মাঝে থাকা ছোট হৃদয়টাকে বের করে আনতে, কিন্তু পারছে না, যার জন্য কষ্টটা আরো দ্বিগুণ হচ্ছে। আকাশ কেন? আল্লাহ কিসের শাস্তি দিচ্ছ ওকে? কি করেছে ওই? কেন এত কষ্ট ওর? ভাগ্যেতে এমনটা কেন? ছোটবেলায় মায়ের ছায়া কেড়ে নিলা বাবা নামক এক পশু দিলুয়া, যে কিনা নিজের মেয়ের উপর এতটা অত্যাচার করে। পরিবারের কেউ এমন নাই যে একটু স্নেহ দিয়ে মাথায় হাত রাখবে। 12 বছর বয়সে যেইটুকু ছিল তুমি সেটাও কেড়ে নিলা। অপমান, ঘৃণা, এমনকি খুনির ট্যাগ ও লাগায় দিলুয়া।
ওর একটামাত্র বেস্ট ফ্রেন্ডটাকেও কেড়ে নিয়েছিলা। এখন একটু আনন্দের ছায়া পেয়েছে তো জানটাও নিয়ে নিতে চাইছো কেন? আল্লাহ চিৎকার করে। কিন্তু আর না, এবার যায় হয়ে যাক, আমি আমার সুখকে কাটতে দিব না। সে আমার একমাত্র সুখের ছোঁয়া, আমার ভালোবাসা, আমার পৃথিবী। তাকে কিছু হতে দিব না। কখনো না শুনলে তুমি, এবার আমি আমার মায়াবতীর কিছু হতে দিব না, চিৎকার করে। ঔষধের ইফেক্টে নৌসিনের ঘুম ভাঙ্গে রাতের দিকে। মাথায় হালকা ব্যথা অনুভব করতেই চোখ মুখ কুঁচকে ফেলে। পাশ ফিরতেই তার মাথা যেয়ে বাড়ি খায় আকাশের মাথার সাথে। নৌসিন ব্যথায় চোখটা বন্ধ করে আবার খুলে। আকাশের চেহারায় ক্লান্তি স্পষ্ট। ঘুমন্ত আকাশকে নৌসিনের একদম বাচ্চার মতো লাগছে। নৌসিনের কেন যেন সহ্য হল না আকাশের ঘুমন্ত অবস্থা। সে আকাশের গলায় নিজের মুখ ডুবায় দিল। নাক দিয়ে হালকা স্লাইড করতেই আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ রাগী চোখে নৌসিনের দিকে তাকায়। নৌসিন আকাশের গলা থেকে মুখ তুলে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে নেয়। আকাশের প্রচণ্ড হাসি পায় নৌসিনের এমন এক্সপ্রেশনে। সে নিজের হাসি কন্ট্রোল করে গম্ভীর গলায় বলে ওঠে, আকাশ, এই সব কি সুইটহার্ট দেখছো তো? ঘুমাচ্ছি, এমন করছো কেন? নৌসিনও, আমি জেগে আছি, আপনি কেন ঘুমাবেন? আমার ভালো লাগেনি সেটা, তাই এমন করেছি। আকাশ, ও আচ্ছা তাই নাকি? তাহলে ম্যাডামের মতো আমারও ইচ্ছা করছে ম্যাডামকে খেয়ে ফেলার। নৌসিনই, খবরদার না, একদম কাছে আসবেন না। আকাশ, সেটা সম্ভব না। শুরু না তুমি করেছ, শেষটা আমি করব, বলে নৌসিনের গলায় মুখ ডুবায় দেয়। নৌসিন ছুটাছুটি করেও যখন পার পায় না, তখন যেটা বলে উঠে সেটা শুনে আকাশ হাসবে না কান্না করবে বুঝতে পারে না। নৌসিনও, খালাতো জামাই ছেড়ে দিন, পিচ্ছু দেখছে তো, কাদো কাদো গলায়। আকাশও, হোয়াট, খালাতো জামাই কি? ভ্রু কুচকে রাগী গলায়। নৌসিনও, আপনি আমার খালামনি, মানে আমার মাম্মির ছেলে, সেদিক থেকে আপনি আমার খালাতো ভাই, কিন্তু অপরদিকে আপনি আমার বিয়ে কর, তাই দুইটা মিলিয়ে খালাতো জামাই। মেকি হাসির চেষ্টা করে। আকাশও থাপ্পড়ায় সব দাঁত ফেলে দিব এইসব উদ্ভট চিন্তা বাদ না দিল। নৌসিনবকেন কেন? আমি তো ভালো কথাই বললাম, একটুও কদর নাই, ভেঙচি দিয়ে। আকাশে, উদ্ভট কথার কদর দি বলছি, পাবনাতে কি যাবেন নাকি মুখের উপর হাত দিবেন? নৌসিনও, এ পচা আমাকে একটুও ভালোবাসে না। থাকা বাবু, কাঁদিস না, বাবাই আমাদের ভালোবাসে না তো কি হয়েছে? মাম্মাম ভালোবাসে, হু লাগবে না আর কাউকে? অভিমানী কণ্ঠে। আকাশ স্পষ্ট বুঝতে পারছে নৌসিন ফুপাচ্ছে, চোখে তার পানি টলমল করছে। কিন্তু আকাশ বুঝতে পারে না নৌসিন এত ছোট বিষয় নিয়ে কান্না করছে কেন। আকাশ নিজেকে শান্ত করে। আকাশ, সুইটহার্ট, চলো ঘুরে আসি। নৌসিনও, না, যাব না আমি। আকাশ, এই অভিমানী, যাবি নাকি কোলে তুলে নিতে হবে? নৌসিনও, না, আমি যাব না কারো সাথে। আকাশও, বুঝলাম ম্যাডাম এখন কোলে উঠতে ইচ্ছুক, বলেই নৌসিনকে কোলে তুলে নিল। আকাশের এমন কাণ্ডে নৌসিন রিয়েক্ট করে না, চুপচাপ আকাশের কোলে বসে থাকে, এমনকি আকাশকে ধরেও না। আকাশ সেটা দেখে হেসে হাতের বাঁধনটা হালকা করে, যার কারণে নৌসিন পড়ে যেতে নেয়, কিন্তু তবুও সে আকাশকে ধরে না। আকাশ অবাক হয়, কিন্তু ভালো লাগার এক অদ্ভুত বাতাস এসে ছেয়ে যায় আকাশকে। আকাশকবে, তোমার এতটা বিশ্বাস অর্জন করে নিলাম মায়াবতী, কবে তোমার মন জুড়ে এতটা নিজের আধিপত্য বিস্তার করে ফেললাম? মনে মনে নৌসিনের দিকে তাকায়, মুচকি একটা হাসি দেয়। আকাশের ঠোঁটের কোনায় লেগে থাকা চমৎকার হাসির কারণ বুঝতে বাকি রইল না নৌসিনের। নৌসিনও জানি আমার সাইকোটা এখন কি ভাবছেন। কেন আপনাকে ধরিনি, এটাই তো।
আমি জানি আমাকে নিজের চাইতেও বেশি আমাকে ভালোবাসেন আপনি, আর তার চেয়ে বেশি ভালোবাসেন আমাদের পিচ্চুটাকে। আর আমরা দুইজন একদম সেফ আছি আপনার বাহু বন্ধনে। আকাশের গলা জড়ায় ধরে তার বুকে নিজের মাথা এলিয়ে দেয়। আকাশের বুকটা যেন শীতল হয়ে গেল। এত কেন শান্তি পাওয়া যায় প্রিয়সীর মাথা বুকে থাকলে, হাতের ভাঁজে প্রেয়সীর হাত থাকলে। আকাশের ওর পেতে ব্যর্থ। দুইজনে এসে থামে হসপিটালের সামনের মাঠে। আকাশ নৌসিনকে একটা ব্রেঞ্চিতে বসায়, কাকে যেন কল করে। আকাশ ফোনে কথা শেষ করে ব্রেঞ্চিতে বসতেই নৌসিন নিজের মাথা আকাশের কাঁধে এলিয়ে দেয়। আকাশ সুইটহার্ট। নৌসিনও হুম আসতে করে। আকাশও জানতে চাও না সেদিন রাতে কেন চলে গেছিলাম আর অতগুলো মাস কই ছিলাম। নৌসিনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে। নৌসিনহ না। আমাকে ছেড়ে গেছেন তার মানে কারণটা হয়তো অনেক বড়ই ছিল। আকাশ হওয়ার কারণ বেশি ছিল না, কিন্তু না আসার কারণটা ছিল হয়তো বড় ছিল। নৌসিনও আমি জানি তো আমার সাইকোটা বিনা কারণে আমার থেকে দূরে থাকবেই না, সে তো পারবেই না, না হলে 4 তালা ব্লিডিং এর মতো উঁচু আমার ব্যালকনিতে লোক ভেঙ্গে আমার মামার টাইট সিকিউরিটি ভেঙ্গে বউয়ের সাথে দেখা করতে কে আসতে পারে হেসে দিয়ে। আকাশও সেদিন তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছিল না। কোথাও না কোথাও তোমার চোখের পানির কারণটা আমি ছিলাম, তাই নিজের মুখ লুকাতে তোমার কাছ থেকে চলে গেছিলাম। কিন্তু হঠাৎ একটা গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, সাথে সাথে কোথায় থেকে একটা ট্রাক এসে বাড়ি মারে গাড়িকে। 3 মাস পরে জ্ঞান ফিরে তখনই আসতে চেয়েছিলাম, কিন্তু আমার অবস্থা এতটা খারাপ ছিল যে আমার দ্বারা উঠা অবধি সম্ভব ছিল না। নৌসিনু সব আমার জন্য হচ্ছে তাই না? আমার জন্যেই সব সমস্যা। আকাশ হুহু কিছু তোমার জন্য হচ্ছে না। এই সব যা হচ্ছে সম্পত্তির জন্য। তোমার দাদু সম্পত্তির ভাগ করেছে, সে ভাগ অনুসারে সম্পত্তির 30% তুমি পাবা, আর বাকি সম্পত্তি 15% করে বাকি নাতি নাতনিদের দেওয়া হয়েছে। যেটা পরিবারে কোনো 2 সদস্যের পছন্দ হয়নি, যার জন্য এত সব কিছু। নৌসিনওদি এটা কারণ হয় আমার কিছু চায় না, সত্যি বলছি, আমার একটা টাকাও চায় না, একটা শান্তিপূর্ণ জীবন চায় যেখানে আমাদের ছোট একটা বাড়ি হবে, সে বাড়িতে আমার পিচ্চুটা খিলখিল করে হেসে বেড়াবে, খেলে বেড়াবে, দৌড়াবে, আর আমরা সেটা দেখে প্রশান্তি অনুভব করব, ব্যাস, আর কিছু চায় না আমার প্লিজ। আপনি না বলেছিলেন আমি যা চাইব তাই আমাকে দিবেন, আমি এইসব থেকে দূর যেতে চাই, আপনার সাথে শান্তিতে থাকতে চাই। আকাশের শার্টের কলার চেপে ধরে কেঁদে দেয়। আকাশ 2 হাত দিয়ে আগলে নেয় নৌসিনের কপালে, ছোট একটা কিস করে। মনে মনে বলে উঠে, চিন্তা করো না মায়াবতী, তোমাকে নিয়ে খুব দূরে চলে যাব আমি, এমনিতেও এই সম্পত্তির কিছুই তোমাকে নিত্র দিতাম না, কারণ তোমার জামাইয়ের কম নাই যে তোমাকে অন্য কারো নিতে হবে। কিন্তু আমি সে 2টা মানুষকে খুঁজে বের করবই যে আমার পরিবারের ক্ষতি চায়, কারণ বিষয়টা তোমার না, ক্ষতি শুধু তোমার চায় না। এই লিস্টে আরও নাম আছে, আরিয়ান, ঈশান, আহান, আরও আমি। তুমি আহানকে তো দূর করেই দিয়েছে, আমাকেও মেরাই ফেলেছিল, কিন্তু তোমার দোয়া আর আল্লাহর ইচ্ছায় এখনো মায়াবতীকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে রেখেছি। ঈশান এক মনে সিগারেটে টান দিচ্ছিল, হঠাৎ ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা টান মেরে সরায় দেওয়ায় ঈশানের ভ্রু কুঁচকে যায়। পাশে তাকায় দেখে রামিসা মাথা নিচু করে সিগারেটটাকে পা দিয়ে পিষে ফেলছে। কেন যেন রাগ হয় না, বরং হাওয়াতে উড়ন্ত রামিসার চুলগুলোর উপর আলাদা নেশা কাজ করা শুরু করে দেয়। ঈশান নিজেকে দমিয়ে ফেলে মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। রামিসা ভাবি এখন ঠিক আছে, পরশুর মধ্যে ডিসচার্জ দিয়ে দিবে তাকে। ভাই আছে, আরিয়ান ভাইয়া আর আরুষিও বাসায় ফিরে এসে খেয়ে নিয়েছে, চিন্তা করতে মানা করে দিয়েছে। এবার নেন, খেয়ে নেন। ঈশান, খিদা নেয় আমার। রামিসাও জিজ্ঞেস করি নাই, আমি খেয়ে নিতে বলেছি। ঈশানই পিচ্ছি, আমার হাঁটু অবধি বয়স নিয়ে এসেছিস আমাকে হুকুম দিতে।
রামিসাহবুড়ারা যদি নিজের খেয়াল না রেখে বেপরোয়াভাবে চলাফেরা করে তাহলে তো হাঁটুর বয়সী মেয়ে হুকুম দিবেই, আকাশের দিকে তাকায়। ঈশানও বড্ড কথা বলিস। রামিসাহার শুনতে হবে না, আমার কথা আজকেই শেষ শুনে নেন। ঈশানও মানে। রামিসাহ মাম্মাম ফোন দিয়েছিল লন্ডনে ফিরে যেতে হবে। ঈশানও তো এটা এমন কি যে দেখা করে চলে আসবি। রামিসাহেকে বারের জন্য যেতে হবে আর হয়তো কোনো দিন বাংলাদেশে আসা হবে না। কথাগুলো বলতে যেয়ে গলাটা ধরে আসছিল। যেন কেউ গলা টিপে ধরেছে। চোখ বেয়ে এক ফোঁটা পানি বেরুতেই সেটা মুছে ফেলে। ঈশান কি বলবে ভেবে পায় না। রামিসা সেটা দেখে তাচ্ছিল্যের হাসি দেয়। প্লেটটা রেখে আসতে নিলে তার মনে পিড়ে যায় ঈশানের হাতে ব্যান্ডেজ আর চামচ দিয়ে খেতে পারে না সে। ঈশানের বুকলটা ভারী হয়ে আসছিল। কেন যেন বুকের বাপাসটা খালি খালি মনে হচ্ছিল তার। ঈশান উঠে যেতে নিলে তার সামনে ভাতের লোকমা দেখে মাথা ঘুরায়। ঈশান তাকায় দেখে রামিসা ভাত মাখায় তার মুখের সামনে ধরেছে, চোখ দুইটা নিচে করে রেখেছে। ঈশান লোকমাটা মুখ পুড়ে নেয়, যার কারণে ঈশানের ঠোঁট যেয়ে ঠেকে রামিসার আঙুলে। রামিসা কেঁপে উঠে, সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। ঈশান রামিসার থুতনি উপরে তুলতেই রামিসার চোখ জোড়া থেকে পানি বেরিয়ে আসে। ঈশানের সহ্য হয় না। রামিসা দ্রুত মাথা নামিয়ে ঈশানকে পুনরায় খাওয়াতে নিলে ঈশান হাতটা রামিসার মুখের সামনে ধরে। রামিসা ভ্রু কুঁচকে তাকায়। ঈশানও আমাকে খাওয়ালে হবে, নিজেও খা। খালি অন্যের যত্ন নিলে হবে না, আগে নিজের যত্ন নে, না হলে আমার যত্ন নিবি কিভাবে শুনি। ঈশানের এমনভাবে কথা বলায় রামিসার চেয়ে অবাক বেশি ঈশান হয়। সে এইভাবে কথা বলল ভাবা যায়। দাড়ি। এয়ারপোর্টে বসে আছে রামিসা। চোখ ভর্তি পানি নিয়ে অপেক্ষা করছে যদি একটা বার প্রিয় মানুষ তার মুখ দেখতে পায়। সে জানে একটু বেশি না অনেকটাই চেয়ে ফেলেছে সে, কিন্তু অবুঝ মনটা যে মানে না। রামিসা একটা বারের জন্য আসবেন না আপনি? আচ্ছা, এতটাই কি খারাপ আমি? রামিসা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ট্রলিটা শক্ত করে আঁকড়ে ধরে। রামিসা ভালো থাকেন। ভালোবাসি প্রিয়। হতে পারলাম না আপনার, তো কি হয়েছে, আপনার সান্নিধ্যে তো পেয়েছি, সেটাই বা কম কিসে। আশি হাতে থাকা ঈশানের ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলার সময় চোখ বেয়ে এক ফোঁটা পানি ছবির উপর পড়ে। রামিসা পিছনে ফিরে একবার তাকিয়ে সামনের দিকে হাঁটা ধরতেই পা দুইটা থমকে যায়। সে কি দেখল? এটা কি শুধুই তার মনের ভুল? রামিসা পুনরায় পিছনে তাকিয়ে দেখে তার প্রিয় মানুষটা তার দিকেই এগিয়ে আসছে। ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্টের উপর ব্লু লেদার জ্যাকেট, হাতে ট্রলি নিয়ে সামনে এগুচ্ছে। রামিসার সময় যেন সেখানেই থমকে যায়। ইচ্ছা করছে দৌড়ে যেয়ে ওই প্রশস্ত বুকে নিজের চোখের পানি বিসর্জন দিতে। রামিসার ধ্যান ভাঙ্গে আরুর কণ্ঠে। রামিসা ভালো করে তাকায় দেখে শুধু ঈশান না, পুরো পল্টন তার সামনে দাঁড়ায় আছে। আরু কি ম্যাডাম আমাদের উপরে এতটাই বিরক্ত হয়ে গেছিলেন না বলে চলে যাচ্ছেন? রামিসাকে সাইড থেকে জড়ায় ধরে। রামিসা তেমন কিছু না ভাবি, আসলে মাম্মি হঠাৎ ফোন করে ওইখানে যেতে বলল, তার উপরে কতদিন থাকবো বলো, ঘুরতে এসেছিলাম, ঘোরা শেষ ফিরে যাচ্ছিলাম, চাচিমা নীলিমা তো অনেক আগেই চলে গেছে। নিচু স্বর। নওশিনো তুমি না এখানে একেবারের জন্য এসেছিলা? ভ্রু কুঁচকে। রামিসার সব কিছু চাইলেই হয় না ভাবি। সব ইচ্ছা সবার পূরণ হয় না, সব ইচ্ছা যদি পূরণ হতো তাহলে দুঃখ নামক জিনিসটা আর থাকত না। মুচকি হেসে
আকাশও বড্ড কথা বলা শিখেছিস দেখছি। ঈশানহকালে পেকে গেলে যা হয়। রামিসাহুম আপনার মতো আর যাই হোক বুড়ো না হলেই হবে, ভেঙচি কেটে। আরিয়ানোই যে পকপকানি গণ চলেন এবার প্লেন আপনাদের কথার জন্য থেমে থাকবে না। রামিসাহ মানে তোমরাও আমার সাথে যাচ্ছ, অবাক হয়ে। ঈশানোনার ট্রলি ব্যাগগুলো এয়ারপোর্টের মানুষদের আমাদের পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি, বিরক্ত হয়ে। রামিসাওর নিম পাতার রস খালি তিতা তিতা কথা বলে। আকাশ ভাইয়া এই লোকটা সত্যি তোমার ভাই তো? ঈশানো থাপ্পড় দিয়ে বুঝাবো আমি আকাশের ভাই কি না। রামিসাহাই হ্যাট ইউ। রামিসা কথাটা বলেই হাঁটা ধরে। ঈশান মুচকি হেসে মাথা চুলকায় রামিসার পিছনে হাঁটা ধরে। সে ভেবে পায় না সে পায়টা কি এই পিচ্ছিটাকে রাগায়। একে জ্বালাতে এর এই রাগী রূপ দেখলে বুকের মাঝে কেন প্রশান্তি অনুভব হয়। আরুষই আরিয়ানের জ্যাকেট টেনে ধরে। আরিয়ানও কি হল, ভ্রু নাচিয়ে। আরো ট্রেনে গেলে হয় না কাদো কাদো স্বরে। আরিয়ানো হামহা ঢাকা থেকে লন্ডন আমার শ্বশুর ট্রেন চালিয়ে নিয়ে যাবে তো, রাগী স্বরে। আরুষেমন করো কেন জানো না ভয় লাগে। আরিয়ান দিব থাপ্পড় আমি তো বলেছিলাম যাব না। তুই তো কানের কাছে ঘ্যান ঘ্যান করছিলি হানিমুনে যাবেন ম্যাডাম তো চলেন যাচ্ছি তো। আরুষ তো সবাই যাচ্ছিল আমি একা কি করব ওইখানে। আরিয়ানও আমার সাথে রোমাঞ্চ করবেন আবার কি। আরুষে হাইসে হসপিটাল থেকে ফিরেই না খেয়ে ঘুম দেয় উনি করবে রোমাঞ্চ সারাদিন আমাকে একা একা পড়ে থাকতে হতো। আরিয়ানও আচ্ছা হানিমুন থেকে বাচ্চা নিয়ে ফিরব। আরুষ আমরা বাচ্চা অ্যাডপ্ট করব ইয়াহ আমি শুনেছি লন্ডনের বাচ্চাগুলো আল্ট্রা লেভেলের কিউট হয়। খুশিতে লাফিয়ে উঠে। আরিয়ান দিব এক থাপ্পড় খালি আজায়রা বুঝে। আরও কিছু বলতে নিলেই আরিয়ান ধমক দিয়ে উঠে। আরিয়ানও চুপ একটা শব্দ বের করলে তুলে একটা আছাড় দিব। আরুষু বদ লোক, মুখ বাঁকিয়ে। আরিয়ানও আবার কথা, রাগী চোখে। আরু সাথে সাথে ঠোঁটে আঙ্গুল দিয়ে দেয়। আরিয়ান আরুর বাচ্চামো দেখে হাসে। আরু আশেপাশে একবার মানুষদের দেখে ফোট করে আরিয়ানের গালে কিস করে সামনের দিকে পালায়। আরিয়ান এবার জোরেই হেসে দেয়। সামনে যে আরুও হেসে ফেলে। নৌশিন আকাশ দেখেন মেঘগুলোকে কত সুন্দর লাগছে। আকাশের বাহু খামছে। আকাশ একবার নৌশিনের দিকে তাকায় একবার মেঘের দিকে। আকাশ নৌশিনের দিকে তাকায় বলে এর আগে দেখনি। নৌশিন মাথা নাড়ায় মানে নাহাজকে প্রথম সে দেখছে। আকাশ জোরে শ্বাস নেই। সে বুঝে পায় না কি করে একজন বাবা নিজের এক মেয়েকে রানীর হালে রাখে আরেক মেয়েকে সহ্যেও অবধি করতে পারে না। আকাশ এক মিনিট এই সব কিছুর পিছনে নাহিদ আর নওরিন খানের হাত নেই তো কারণ নানুর উইলে সবার নাম থাকলে নওরিন খানের মেয়ের নাম নেই। কিন্তু নাহিদ খান শুধু নৌশিনের সাথেই বাজে ব্যবহার করে কই আমাদের কারো সাথে তো করে না বরং আরু আর আরিয়ানকে তো অনেক বেশিই ভালোবাসে এমনকি ঈশানকেও আর সে তো এটা অবধি জানত না যে আমি আসলে কার ছেলে। কোথাও তো একটা কিন্তু আছে যেটা সকলের আড়ালে মনে মনে। নৌশিনই কি ভাবেন রাগী স্বরে। আকাশ আমার শান্ত শিষ্ট বউটা কই হারাইছে সেটা ভাবছি। নৌশিনই কি বললেন আপনি আমি শান্ত শিষ্ট না। রাগে লাল হয়ে। আকাশ হারে শান্ত শিষ্ট না মানে একদম মিষ্টি ঝালমরিচ, চোখ মেরে। নৌশিনই মিষ্টি ঝালমরিচ মানে কি হ্যাঁ। আকাশ তো মানে হলো আমার টকঝাল মিষ্টি মায়াবতী, কপালে কিস করে। বিসর্গ তুই এখানে শান্ত হয়ে বসে আছিস ওইখানে ওই আকাশ আবিদ বাবাই এর কি অবস্থা করেছে আমরা কেউ জানি না।
মেয়েলি কণ্ঠ শুনে মাথা তুলে তাকায় আসাদুজ্জামান শেখ। নিজের বোনকে দেখে অবাক হয় না, সে জানত তার বোন আসবে। আসাদ, আমার ছেলে এখন আকাশের কুকুরের পেটের খাবার হয়ে আছে। মহিলা, কি বলছি সেই সব? আসাদ, ওই আকাশকে আমি ছাড়ব না। এতদিন শুধু সম্পত্তির জন্য ওকে শেষ করতে চাইলেও এবার আমার ছেলের প্রাণের সুদ তুলতে হবে। আমার ছেলের এক একটা ব্যথায় করা চিৎকারের শোধ তুলব। মহিলা, সব হয়েছে ওই নৌসিনের জন্য। ওই মাথা নষ্ট করেছে সবগুলোর। আসাদও সবগুলোর রক্ত দিয়ে গোসল না করে শান্তি পাব না। তুই দেখেনিস বোন? মহিলা, হুম চল ভাবি। কান্না করতে করতে অস্থির হয়ে পড়েছে। আসাদ শেখ চেয়ার থেকে উঠে নিজের বউয়ের রুমের দিকে পা বাড়ায়। দাঁড়ি। সবাই মিলে চৌধুরী ভিলায় প্রবেশ করতেই নীলিমা আর নিহারিকা, রামিসার না, তাদের কাছে এগিয়ে আসে। রামিসা তার মাম্মিকে জড়ায় ধরে। রামিসা, মিশর ইউ সো মাচ মাম্মি। নিহারিকা, এতদিন পরে বুঝি মাম্মির কথা মনে পড়ল। আসবি জানালি না যে? নিহারিকা বেগমের কথায় সবার ভ্রু কুঁচকে যায়, কারণ রামিসা সবাইকে বলেছিল যে নিহারিকা বেগম ওকে ফোন করে আসতে বলেছে, সেজন্য সে এসেছে। রামিসা আমতা আমতা করে কথা কাটানোর জন্য বলে উঠে। রামিসা, তো দিন পরে আসলাম আর প্রশ্ন উত্তর শুরু করে দিয়েছ, পরে সব হবে আগে এদের দেখো। রামিসা একটু সরে দাঁড়াতেই নৌসিন আর আরুকে দেখতে পায়। নিহারিকা, হেরা কে রে তোর ফ্রেন্ড? রামিসা, হুহু তোমার আদরের ছেলের বউ, আর ওটা আরিয়ান ভাইয়ার বউ। আদরের ছেলের বউ শুনে নিহারিকা কিছুক্ষণের জন্য মুখটা অন্ধকার করে নিলেও সাথে সাথে ঠোঁটের কোণে অমায়িক একটা হাসি টেনে আরু আর নৌসিনের মাথায় হাত বুলায় দেয়। নিহারিকা, হাসো সবাই, ভিতরে আসো। নীলিমাও, খবরদার কেউ যদি বাড়ির ভিতরে একটা পা অব্দি রেখেছিস। মুখটা গম্ভীর করে। নীলিমার এমন কথা শুনে আরু আর নৌসিন ঘাবড়ে যায়। তারা মনে করে তাদের আশা উনার পছন্দ হয়নি। চলবে।